এই যে ব্যয়ের কনসেপ্ট মানে ফর্মুলাগুলো লিখবো এবং ফর্মুলাগুলো পিছনে কি করবো, কারণ বললো তুমি 40 দিনের যে টাকা দাও কোনো সমস্যা নেই, কিন্তু যদি তুমি 10 দিনের মধ্যে দাও তো তোমাকে 3% বাট্টা পাইতাম, তাহলে বাট্টা যদি নিতেছি না তার মানে আমি আমার সুযোগটা হারাইতেছি 100 টাকা। কি কারণে হলো সব এটা বুঝে তারপর আলোচনা করবো, কথা বুঝতে পারছো? আজকে আমরা ফিনান্স প্রথম পত্রের অধ্যায় 5, অধ্যায় 5 এর নাম কি? স্বল্প। আজকে আমরা অধ্যায় 5 স্বল্প ও মধ্য মেয়াদি অর্থায়ন নিয়ে আলোচনা করব। শর্ট এন্ড মিড টার্ম ফাইন্যান্সিং। আচ্ছা, এখানে সবার আগে যেটা করব আমরা প্রথমে কাজগুলো কি আমাদের, যে আমরা প্রথমে এই নামটা কি বলতে সেটা বুঝবো, ঠিক না? তো নামে কি বলতে, দেখো এখানে আমার দুইটা পার্ট আছে, একটা পার্ট কি স্বল্প মেয়াদি, এটা হলো কি মধ্যমেয়াদী। এই চ্যাপ্টারটা দুইটা পোর্শনে ভাগ করা, স্বল্পমেয়াদী পোর্শনের আলাদা ফর্মুলা আমরা শিখবো আর মধ্যমেয়াদী অর্থায়নের আলাদা ফর্মুলা শিখবো। তাহলে প্রথমে আমরা বুঝি স্বল্পমেয়াদী অর্থায়ন কাকে বলে। প্রথমে আসো, স্বল্পমেয়াদী অর্থায়ন বলতে হবে কাকে বলে? স্বল্প মেয়াদী অর্থায়ন কাকে বলে বলতে পারবো? হ্যাঁ, শর্ট টার্ম ফাইন্যান্স। তো আমাদের এই অর্থায়ন বলতে কি বুঝি? 1 বছর বা তার কম সময়ের জন্য যে অর্থ সংগ্রহ করা হয় তাকে স্বল্প মেয়াদী অর্থায়ন বলে। আচ্ছা, এখানে তাহলে খেয়াল করি আমরা, এখানে আমরা কি বললাম যে স্বল্পমেয়াদী অর্থায়ন বলতে কি বুঝি? 1 বছর, এটা মেয়াদটা সর্বোচ্চ কত হবে? 1 বছর, অথবা কি হবে তার চাইতে কম সময়, তার সাথে কম সময়ের জন্য যে অর্থায়নটা করবো সেটাকে আমরা কি বলবো? স্বল্প মেয়াদী অর্থায়ন। এবার আসো, এই অর্থায়নের যে টপিকটা আলোচনা করতেছি এখানে কি আমরা অর্থায়ন শিখবো নাকি এর ব্যয় শিখবো? ব্যয় শিখবো। যে কোনো অর্থায়নে নিজস্বটা কি আছে? ব্যয় আছে। মানে আমি যখন অর্থ সংগ্রহ করব তার কি আছে? ব্যয় আছে। তো এই চ্যাপ্টারে আমাদের দুইটা পোর্শন বললাম কি, স্বল্পমেয়াদী অর্থায়ন এবং মধ্যমেয়াদী অর্থায়ন, এই দুইটা কনসেপ্টের আলাদা আলাদা ফর্মুলা আছে। আমরা পূর্বের ক্লাস যেভাবে করছি যে কোনো ফর্মুলা মুখস্থ ছিলাম না, আজকের ক্লাস আমরা কি করবো না, কোনো ফর্মুলা মুখস্থ করবো না। ফয়সাল তুমি তো নতুন নাকি? আমাদের পড়ানোর সিস্টেমটা আমি বলি, আমরা এখানে যা আলোচনা করব, যতগুলো ফর্মুলা আলোচনা করব, কেন কি কারণে হলো সব এটা বুঝে তারপর আলোচনা করবো, কথা বুঝতে পারছেন? তো এবার আসো, প্রথমে আসি স্বল্পমেয়াদী এই যে অর্থটা সংগ্রহ করব, যে এটা করব কি কি উপায় বলতে পারবো? স্বল্প মেয়াদী অর্থ সংগ্রহকে বলি কি অর্থায়ন, ঠিক আছে? তো অর্থায়নটা আমরা করতে পারি কয়টা উপায় বলতে পারবো? হ্যাঁ, অনেক উপায় করতে পারি। মেজরলি আমাদের এই অধ্যায়ে 3টা ফর্মুলা যেহেতু আলোচনা মানে 3টা ফর্মুলা থেকে ম্যাথ আসে বা ম্যাথ করা হয়, তো ওই 3টা ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করবো, ওই রিলেটেড আলোচনাগুলো আমরা করব। প্রথম কথা হলো স্বল্পমেয়াদী অর্থায়নের একটা বড় উৎস হলো ব্যবসায় ঋণ। কি ঋণ? ব্যবসায় ঋণ। এই ব্যবসায় ঋণ এটাকে ইংলিশে বলি আমরা ট্রেড ক্রেডিট। ট্রেড ক্রেডিট। এই ট্রেড ক্রেডিট মানে কি? যে বাকিতে পণ্য দ্রব্য ক্রয়ের ফলে যে ঋণের সৃষ্টি হয় তাকে ব্যবসায় ঋণ বলে। এখন এই ব্যবসায়ী কিভাবে অর্থ সংগ্রহ করে একটু খেয়াল করো। ধরো তুমি যদি ব্যবসায়ী, তুমি ব্যবসা করো, ধরো তুমি পেঁয়াজ আলু রসুনের ব্যবসা করো,
তুমি ধরো 10 বস্তা আলু, 10 বস্তা পেঁয়াজ, 10 বস্তা রসুন তুমি কি করলা বাকিতে কিনলা। এখন বাকিতে কেনার ফলে যে টাকাটা তোমার প্রয়োজন সেই টাকা তুমি দাও নাই, দিছো, ওই টাকা তোমার পকেটে আছে। তুমি চাইলে কি অন্য জায়গায় ইনভেস্ট করতে পারো না, পারো না? পারি, পারি আমরা। যদি পারি তাহলে এর ফলে কি আমার অর্থ সংগ্রহ হয়েছে না হয় নাই? হয়েছে। এজন্য এই স্বল্পমেয়াদী অর্থায়নের ভিতরে ব্যবসা ঋণটা আসে। কথা বুঝতে পারছি? এবার দেখো, যদি আমি এই যে ব্যবসায় ঋণ করি, এটা কি সে আমাকে কি 2-3 বছরের জন্য সুযোগ দিবে যে 2-3 বছর পর পরিশোধ করো ঋণ? মানে কি বাকিতে কিনছি 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, একটা সময় থাকে। ওই সময়ের মধ্যে দিতে হয়। সেটা সাধারণত কি 1 বছরের কম সময়ের জন্য। কতদিন? সাধারণত 1 বছরের কম সময়ের জন্য। এই জন্য এই স্বল্পমেয়াদী অর্থায়নের একটা বড় উৎস কি ব্যবসায় ঋণ। এতটুকু কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো, আমরা চাইলে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারি। কি করতে পারি? ব্যাংক থেকে চাইলে আমরা স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ করতে। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? ব্যাংক থেকে কি করতে পারি? আমরা চাইলে স্বল্পমেয়াদী ঋণ সংগ্রহ করতে পারি। তাহলে কি বলবো এখানে? যে ব্যাংক থেকে স্বল্প মেয়াদের যে ঋণ সংগ্রহ করা হয় তাকে ব্যাংক ঋণ বলে। এতটুকু কথা বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, আরেকটা প্রচলিত টপিক আছে যেটা আমাদের স্বল্পমেয়াদী অর্থ সংগ্রহের একটা বড় উৎস, সেটা হলো কি বাণিজ্যিক পত্র। এই বাণিজ্যিক পত্র আমরা বিক্রি করে কি করতে পারি? এটাকে বলি কমার্শিয়াল পেপার। তো বাণিজ্যিক পত্রে আমাদের বলতে কি বুঝি? কি বলতে হবে বাণিজ্যিক পত্র জিনিসটা কি? হ্যাঁ, বাণিজ্যিক পত্র জিনিস কি, তাই না? আচ্ছা, দেখেন, এটা সাধারণত যেই প্রতিষ্ঠানগুলো অনেক বড় হয়, বড় প্রকৃতির হয়, যাদের ট্রাস্ট আছে বিজনেসের, এই যে ধরো বাংলাদেশে যদি চাও তুমি 10টা বড় কোম্পানির উপরে যদি তুমি চিন্তা করো, ট্রাস্ট করি না আমরা? কেন করি? ট্রাস্টটা করার কারণটা কি? ক্যাপিটাল। ওই প্রতিষ্ঠানের মূলধনের কারণে, ওই প্রতিষ্ঠানের ব্যবসা আগে থেকে করতেছে, এই যে এই জন্য কি ট্রাস্ট তৈরি হয়। এই ট্রাস্ট তৈরি হয় যে সকল প্রতিষ্ঠানে, সে সকল প্রতিষ্ঠান চাইলে কি করতে পারে? বাণিজ্যিক পত্র ইস্যু করতে পারে। এটা এক ধরনের জামানতবিহীন লোন। কি বললাম? এটা এক ধরনের কি জামানতবিহীন লোন। সাধারণত ব্যাংক থেকে লোন নিলে কি করতে হয়? জামানত দিতে হয়। হয় কাগজে জামানত, নয় কোনো সম্পদের জামানত, এটা দিতে হয়। কিন্তু বাণিজ্যিক পত্রের জন্য আমাদের কি কোনো জামানত দিতে হয় না। এটা আমাদের কি অজামানতি একটা অর্থ সংগ্রহের উৎস। তো আমরা চাইলে কি করতে পারি? এই বাণিজ্যিক পত্রগুলো ইস্যু করে বা বিক্রি করে আমরা কি করতে পারি? টাকা সংগ্রহ করতে পারি। তো কি বললাম? যে বাণিজ্যিক পত্র বিক্রয়ের মাধ্যমে যে অর্থ সংগ্রহ করা হয় তাকে আচ্ছা এভাবে লিখতে হবে, যে পত্র বিক্রয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করা তাকে কি বলি? বাণিজ্যিক পত্র। এতটুকু কথা বুঝতে পারছেন? কি বললাম? যে একটা পত্র, সে আমরা এই পত্রগুলো অনেকভাবে চিন্তা করতে। ধরো আমাদের যে বিল শিখি না, প্রাপ্য বিল, হ্যাঁ, যখন এইগুলা আমরা ইস্যু করি, এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি কি? বাণিজ্যিক পত্র। মানে আমি টাকা সংগ্রহের একটা উৎস হিসাবে চিন্তা করতে পারি। ধর আমি বাকিতে কিনলাম, আমি এই বিলটা দিতে পারি। আবার আমি মনে হচ্ছে যে আমার টাকা সংগ্রহ করা দরকার, সেক্ষেত্রে আমি বিলটা দিতে পারি। তো এইখান থেকে আমি কি করতে পারি? টাকা সংগ্রহ করতে পারি। এখন এই যে বিলটা, এই যে বাণিজ্যিক পত্র, এটা কি করি? আমরা ব্যাংকে ভাঙাই। কি করি? ব্যাংকে ভাঙায় আমরা কি করতে পারি? টাকা সংগ্রহ করতে এই ভাঙায় আমরা কি করতে পারি? টাকা সংগ্রহ করতে পারি। কথা বুঝতে পারছি? তো এখন এই বাণিজ্যিক পত্র, এই যে এইভাবে যে সংগ্রহ করি, এটাকে বলি কি? বাণিজ্যিক পত্র। এতটুকু কথা বুঝতে পারছি? এখন দেখো, এই তিনটার আবার কি আছে? সংগ্রহ করলাম না টাকাটা আমরা, এদের কি আছে? সংগ্রহের ব্যয় আছে না?
তো এই যে এটা যেটা সংগ্রহের জন্য কি কি করবো আমরা, একটা ব্যয় আছে, এই ব্যয়টাকে বলি সুযোগ ব্যয়। কি ব্যয়? একটু পর সুযোগ ব্যয় জিনিসটাকে সেটা নিয়ে আলোচনা করবো। এখানে আমরা কি দিতে হয়, ব্যাংক ঋণের সুদ দিতে হয়। আবার এখানে কি করা লাগে, এখানে দেখো এই যে বিল, এই যে বাণিজ্যিক পত্র, এটা বার্তায় বিক্রি করা হয়। কি করা হয়? বাণিজ্যিক বাণিজ্যিক পত্র বার্তায় বিক্রয়। এই যে বার্তায় বিক্রি করছি, কিন্তু আমি যখন মেয়াদ পূর্তি হবে, মেয়াদ মেয়াদ পূর্তির সময় পূর্ণ মূল্য পরিশোধ করবো। পূর্ণ মূল্যে বাণিজ্যিক বাণিজ্যিক পত্রের মূল্য পরিশোধ। কথা বুঝতে পারছেন? তাহলে আমি বাণিজ্যিক পত্রটা বার্তায় বিক্রি করবো, যখন টাকা সংগ্রহ করবো তখন কি করবো, বার্তায় মানে কম টাকায় বিক্রি করবো, কিন্তু মেয়াদ পূর্তির সময় কি করবো, পূর্ণ মূল্য পরিশোধ করবো। এই যে পুরা মূল্য যে পরিশোধ করলাম, এর একটা পার্সেন্টেজ বের করবো, এটাকে বলবো কি, বাণিজ্যিক পত্রের ব্যয়। কথা কি বুঝতে পারছেন? এতটুকু কথা বুঝতে পারছেন বলো? তাহলে এই যে সুযোগ ব্যয়, এই সুযোগ ব্যয়টাকে বলবো আমরা কি, ব্যবসায় ঋণের ব্যয়। এই যে ব্যাংক ঋণের যে সুদটা আছে, এটাকে বলবো কি, ব্যাংক ঋণের ব্যয়। আর এটাকে বলবো কি, বাণিজ্যিক পত্রের ব্যয়। দেখো তো এই তিনটা কথা ক্লিয়ার কিনা? আমরা প্রথমে কি করলাম, অর্থ সংগ্রহ করলাম, সংগ্রহ কিভাবে করলাম সেটা নিয়ে আলোচনা করলাম। দেন এই সংগ্রহের বিপরীতে কি করবো, আমাদের একটা ব্যয় আছে। কি আছে? ব্যয় আছে। আমরা বলছিলাম কি, অর্থ সংগ্রহ করলে অর্থায়নের বিপরীতে কি আছে, একটা ব্যয় বহন করা লাগে। এই ব্যয়টাকে আমরা কি বলছি, ব্যবসা ঋণের ক্ষেত্রে বলছি ব্যবসা ঋণের ব্যয়। ব্যাংক ঋণের ক্ষেত্রে কি বলছি, ব্যাংক ঋণের ব্যয়। আর যখন বাণিজ্যিক পত্র ইস্যুর মধ্যে আমরা টাকা সংগ্রহ করছি, সেটা কি বলছি, বাণিজ্যিক পত্রের ব্যয়। এতটুকু কথা বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা ইন্ডিভিজুয়ালি প্রতিটা এই যে ব্যয়ের কনসেপ্ট মানে ফর্মুলাগুলো লিখবো, এবং ফর্মুলাগুলোর পিছনে কি করবো, কারণগুলো বুঝবো, এবং আমরা ম্যাথ করব। এতটুকু কি বুঝে হয়েছে? হ্যাঁ, বুঝে হয়েছে এতটুকু? আচ্ছা, ঠিক। ব্যবসায় ব্যবসায় ঋণের ব্যয়, এটাকে আমরা কি বলি, কস্ট অফ ট্রেড ক্রেডিট। এটাকে আমরা সংখ্যায় বলি কি, KPC, কস্ট অফ ট্রেড ক্রেডিট। এখন আসো ব্যবসা ঋণের ব্যয় বলতে কি বুঝি সেটা বলতে পারবো কেউ? ব্যবসা ঋণের ব্যয় কাকে বলে? সুদ দেওয়া লাগে না এখানে, কনসেপ্টটা বুঝো, আগে লিখে আমি। সুদ দেওয়া লাগে না এখানে। এখানে আমাদের একটা সুযোগ থাকে, হ্যাঁ, বার্তা পাওয়ার সুযোগ থাকে। সুযোগটা যখন আমরা ত্যাগ করি, সেটা সুযোগ ব্যয়টাকে আমরা বলি কি, ব্যবসা ঋণের ব্যয়। আমি লিখি, তারপরে তোমাদের ডিটেইলস আলোচনা করতেছি। ব্যবসায় ঋণের, আচ্ছা খেয়াল করো, ব্যবসায় ঋণ বাবদ যে অর্থ সংগ্রহ করা হয়, তার প্রকৃত কোনো অতিরিক্ত প্রকৃত প্রকৃত অর্থে এর কোনো অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হয়। একটু খেয়াল করো কি লিখছেন, ব্যবসায় ঋণ বাবদ, ব্যবসায় কি লিখছি একটু খেয়াল করো, ব্যবসায় ঋণ বাবদ যে অর্থ সংগ্রহ করা হয়। তাহলে আমি অর্থ সংগ্রহ করছি, এখন এর জন্য প্রকৃত অর্থে কোনো অতিরিক্ত অর্থ আমরা পরিশোধ করি না। এর মানেটা কি, একটু মানেটা বুঝো। এখানে আমরা শর্ত দিয়ে একটু আলোচনা করি। এই অঙ্কটা যখন করবো, অঙ্কটা কিভাবে করবো সেটা বুঝো একটু। শর্ত দেওয়া থাকে আমাদের, 17 বলা থাকে যে, সে ধরো 3 বললো, 3/10 নিট
40। এখন এখান থেকে আমরা বুঝবো যে এটার আসলে ব্যয়টা কিভাবে হয়। কথা বুঝতে পারছি? আমরা মুখে মানে না লিখে এটা কনসেপ্টটা বুঝাই যে এটা যে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয় না, এটা কাহিনীটা বুঝি আমরা একটু। দেখো এখানে নিট 40, নিট 40 এর মানে কি বলতে পারবো? এই যে আমি যে বাকিতে যে ক্রয় করছি, বাকিতে ক্রয় করার টাকাটা আমাকে কতদিনের মধ্যে দিতে হবে? 40 দিনের মধ্যে দিতে হবে। তার মানে বাকিতে ক্রয়ের অর্থ 40 দিনের মধ্যে 40 দিনের মধ্যে কি করতে হবে? পরিশোধ পরিশোধ করতে হবে। তার মানে আমি এই যে বাকিতে নিচে এই টাকাটা আমি চাইলে 40 দিন পর পরিশোধ করতে পারবো। কিন্তু যদি আমি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করি, বিক্রেতা কি করে তার টাকাটা আগে পাওয়ার জন্য এটা ছাড় দেয়। তো বললো তুমি 40 দিনের যে টাকা দাও, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তুমি 10 দিনের মধ্যে দাও, তো তোমাকে এই যে 3%, এই 3 যাচ্ছে না, 3টা হলো যে পার্সেন্ট, মানে বাট্টার হার। 10 দিনের মধ্যে দিলে 3% বাট্টা পাওয়া যাবে। তাহলে আলটিমেটলি আমার এই ঋণের জন্য কোনো ব্যয় আসলে নাই। ব্যয় নাই বলতে কি, যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করি, তাহলে আমি 3% বাট্টা পাবো, ঠিক না? কিন্তু যদি 40 দিনের মধ্যে দেই, 40 দিনে যত টাকা বাকি দেখেছিলাম অত টাকাই পরিশোধ করবো। তার মানে আমি অতিরিক্ত কোনো টাকা দিতেছি না। কিন্তু আমি এই 40 দিনে দেওয়ার ফলে এই যে 3% বাট্টা যে পাইতাম, সেই বাট্টার সুযোগটা হারাইতেছে না? এই যে সুযোগটা যে হারাইলাম, এই হারানোর ব্যয়টাকে আমরা বলি কি? ব্যবসা ঋণের ব্যয়। তার মানে কি, অতিরিক্ত অর্থ পরিশোধ করতেছি না। ধরো 10,000 টাকা বাকি রেখেছি, এই 10,000 টাকাই তাকে পরিশোধ করতেছি কদিন পর? 40 দিন পর। কিন্তু যদি তাকে আমি 10 দিন মধ্যে দিতাম, তাহলে সে আমাকে 3% বাড়তা দিত, মানে ছাড় দিত। কথা কি বুঝতে পারছি? এই যে ছাড় দিত, এই সুযোগটা আমি হারাইলাম, এই হারানোর ফলে যে ব্যয়টা হইতেছে আমাকে, সেটাকে বলি আমরা কি? সুযোগ ব্যয়। এই সুযোগ ব্যয়টা বের করা কি বলি কি আমরা? ব্যবসা ঋণের ব্যয়। মানে ব্যবসা ঋণে অ্যাকচুয়াল কোনো ব্যয় নেই, কি আছে? সুযোগ ব্যয় আছে। আর এই সুযোগ ব্যয়টা কাউন্ট করার জন্য আমরা কি করব? এই ব্যবসা ঋণের ব্যয় নিয়ে আলোচনা করব। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই 10 মানে কি? যদি 10 দিনের মধ্যে অর্থ পরিশোধ পরিশোধ করা হয় তাহলে তাহলে এই যে পার্সেন্টেজ লিখলাম কেন, এর আগেরটা থাকবে ড্যাশ পার্সেন্ট নগদ বার্তা পাওয়া যাবে। কথা বুঝতে পারছি? তবে 10 দিনে পরিশোধ করলে আমরা কত পার্সেন্ট বার্তা পাবো? এই 3% নগদ বার্তা পাবো, 3% নগদ বার্তা। কথা কি বুঝতে পারছে? আচ্ছা, এখন এই যে কন্ডিশনটা আমরা বুঝলাম, এই কন্ডিশনের আমাদের কি করেন, আমাদের একটা ফর্মুলা আছে। এটা বের করার জন্য এটা কি আছে? তো প্রথমে সূত্রটা লিখি আমরা একটু, তারপরে সূত্র ব্যাখ্যা আলোচনা করব। সূত্রে যদি আমরা খেয়াল করি, কি লিখি আমরা? ব্যবসায় ঋণের ব্যয়, এটাকে সংখ্যায় বলি কি? KTC is equals to CDR divided by 100 minus CDR into 360 দিন divided by CP minus DP into 100। এটা হলো ফর্মুলা আমাদের, ঠিক আছে? এখন প্রশ্ন হলো, এই ফর্মুলাকে আমরা মুখস্থ করব? হ্যাঁ, ফর্মুলা মুখস্থ করা যাবে না। ফর্মুলা মুখস্থ করে কে পাগলে? আপনারা তো পাগল না মনে করি নাকি? আচ্ছা, মাই মনে পাগল? মাই পাগল? আচ্ছা আচ্ছা, এবার খেয়াল করি। এখানে এই যে এই মানিগুলো আমরা লিখি একটু। এখানে এই সিডিআর এর মানিটা কি? সিডিআর, এটাকে বলি ক্যাশ ডিসকাউন্ট রেট, ক্যাশ ডিসকাউন্ট। এটাকে বাংলায় বলি কি? নগদ বাট্টার হার। এরপরে দেখো সিপি, সিপি মানে হলো ক্রেডিট পিরিয়ড, ক্রেডিট পিরিয়ড। এর মানে কি? ঋণের, আচ্ছা, ঋণ পরিশোধের মেয়াদ বা ঋণের মেয়াদ। হ্যাঁ, ঋণ পরিশোধের ঋণ পরিশোধের মেয়াদ অথবা ঋণের মেয়াদ। আর ডিপি হলো কি? ডিসকাউন্ট পিরিয়ড, ডিসকাউন্ট পিরিয়ড।
এর মানে কি বাট্টা গ্রহণের বাট্টা গ্রহণের সময় বা মেয়াদ, যাই বলি, হ্যাঁ? বাট্টা গ্রহণের সময় বা বাট্টা গ্রহণের মেয়াদ। এতটুকু কথা বুঝতে পারছি? আমরা এতটুকু বুঝি, এরপরে আমরা ফর্মুলা নিয়ে আলোচনা করব। আচ্ছা, সবাই একটু খেয়াল করো। আচ্ছা, লিখি ওপরে, আমি লেখার সময় একটু খেয়াল করো। তাহলে বাকিতে ক্রয়ের যে অর্থ 40 দিনের পরিশোধ করবে, 40 দিনটা কি আমাদের, এই যে 40 দিন, খেয়াল করো, এই যে বাকিতে ক্রয় করার ফলে যে 40 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করবে, 40 দিন হলো আমাদের কি ক্রেডিট পিরিয়ড, মানে 40 দিনও টাকা দিতেই হবে। তাহলে বাট্টার মেয়াদ মানে এই যে ঋণের মেয়াদ কতদিন? 40 দিন। এবার দেখো, যদি 10 দিনের মধ্যে দিতে হয় তাহলে বাট্টা পাবো। তাহলে এটাকে কি বলি আমরা? বাট্টার মেয়াদ। এটাকে বলি ডিপি। আর কয় পার্সেন্ট বাট্টা পাবো? নগদে 3%। তাহলে এই 3% কে বলবো আমরা কি সিডি, আর নগদ বাট্টার হার। কথা কি বুঝতে পারছেন? না বুঝলে বলি। এতটুকু কথা সবাই ক্লিয়ার? এবার আসো, আমরা এই যে ফর্মুলাটা এরকম হইলো, এর কি বুঝবো আমরা? লজিক বুঝবো। ঠিক আছে? তাহলে আমরা এখন আলোচনা করবো কি ফর্মুলাস, মানে ফর্মুলার কি কনসেপ্ট। কনসেপ্ট বুঝবো, আর কি বুঝবো? এই কনসেপ্টের সাথে সাথে কি বুঝবো আমরা? লজিক বুঝবো, যে কেন এরকম হইলো, অন্যরকম হইলে সমস্যা কি ছিল। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এইবার ঠান্ডা মাথায় আমরা একটু বুঝবো, খেয়াল করো একটু। দেখো কনসেপ্টটা সবাই একটু বুঝি প্লিজ। এখানে আমাদের কোনো টাকা দেওয়া আছে? কোনো টাকা কিন্তু দেওয়া নেই। তার মানে এই যে 3%, এই 3% বলতে আমরা বুঝি এরকম 3/100, এটাই তো। এখন আমি যদি টাকাটা টাইমের মধ্যে দিয়ে দিই, তাহলে 100 টাকা থেকে আমার কি 3 টাকা কম দেওয়া লাগবে না? দেওয়া লাগবে না লাগবে না? লাগবে। এখন যদি 3 টাকা কম দিই তাহলে আমার কত টাকা পে করা লাগবে? 97 টাকা। তার মানে আমি যদি বাট্টাটা গ্রহণ করতে পারতাম, বাট্টাটা গ্রহণ করতে পারতাম, তাহলে আমি কয় পার্সেন্ট, কত টাকা পরিশোধ করতাম? 97 টাকা। এতটুকু কথা বুঝতে পারছে? এখন আমি এই যে যখন এই ঋণের ব্যয়টা বের করবো, এর মানে কি আমি বাট্টার সময় ভিতরে টাকাটা দেই নেই, ঠিক না? সাধারণত যদি আমি ধরে নেই যে আমি এই যে আমাদের যে ডিসকাউন্ট পিরিয়ড ছিল 10 দিন, 10 দিনের মধ্যে না দেই, তার মানে কি আমি জীবনেও কি তাকে 22 দিন 23 দিনের সময় দিব? আমি চেষ্টা করবো সর্বশেষ দিন, মানে কি 40 দিনের মাঝে দিব। এটা তো নর্মাল আলোচনা। প্রশ্নে আমাদের সাদা বলবে যে এখানে 10 দিন বাড়াও, 10 দিন কমাও, এভাবে প্রশ্ন করে অন্য আলোচনা। বাট নর্মালি কি আমি ডিসকাউন্ট পিরিয়ডে যদি টাকা না দেই, তাহলে আমি জীবনেও কি 40 দিন আগে দিব না। নর্মাল সবাই এভাবেই দিবে। তাহলে এখন এই 40 দিনের মধ্যে দেই, তাহলে আমি 40 দিনে দিব, তাহলে এই 10 আর 40-এর তো গ্যাপ আছে না একটা? 10 দিনের মধ্যে বার্তা পেয়ে যেতাম, তাহলে 10 দিনের পর দিতেছি, তাহলে কতদিন আমি হোল্ড করতেছি টাকাটা? এই 97 টাকা কতদিন হোল্ড করতেছি? আমি তাকে 100 টাকা পে করবো, কিন্তু আমি কত টাকা পে করতে পারতাম? 97। তাহলে আমি এই যে টাকাটা অতিরিক্ত কত সময় রাখছি হাতে? 30 দিন। কদিন রাখছি? 30 দিন। এবার ঠান্ডার মাথায় বুঝো, আমরা একটু ঐকিক নিয়ম আগে বুঝি। দেখো এই কনসেপ্ট গুলো কত সুন্দর, হ্যাঁ? দেখো আমি কি করছি, এই যে 30 দিন যে সময় আছে আমাদের, এই যে 40 থেকে 10 বাদ দেওয়ার পর 30 দিন, এই 30 দিনের জন্য, এই 30 দিনের জন্য অতিরিক্ত 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 পরিশোধ পরিশোধ করতে হবে কত টাকা? 3 টাকা। মানে এইটাকে যদি আমি পার্সেন্টেজটাকে 100% 3 টাকা চিন্তা করি, পার্সেন্টেজ যদি 100 টাকা চিন্তা করি, তাহলে এটা করতে পারি। তাহলে এক দিনের জন্য আমি কত টাকা অতিরিক্ত পরিশোধ করবো? 3 ডিভাইড বাই কত? 30 নাকি? এখন ঠান্ডা মাথায় বুঝো, আমরা তো যে কোনো পার্সেন্ট মানে এই যে ব্যয়গুলো যে বের করবো, এই ব্যয়গুলো অ্যাকচুয়ালি কি 1 বছরের জন্য করি। কয় বছর? মানে বার্ষিক যতবার সুদ বের করি আমরা, সবসময় সুদগুলো কি থাকে? বার্ষিক রেট থাকে। তাহলে এটা কি বার্ষিক রেটে আছে? তাহলে বার্ষিক রূপান্তর করতে পারি। তাহলে কতদিন হবে? 300, আমরা ম্যাথমেটিক্সে 360 দিনকে 1 বছর ধরি। তাহলে 360 দিনের জন্য অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে। তাহলে 3 × 360 / 30 টাকা। কথা বুঝছেন? এখন দেখেন টাকার অ্যান্সার আসবে, একটু ক্যালকুলেশন করে বলো তো কত টাকা আসে? কত টাকা আছে দেখো তো একটু আমাকে বলো।
36 টাকা, ঠিক না? এরকম আসে নাকি? এবার চিন্তা করে দেখো, এখানে আমি টাকায় বের করছি, এখানে কি ব্যয় কি টাকায় আসবে না পার্সেন্টেজ আসবে? পার্সেন্টেজ আসবে। আমরা টাকায় বের করলাম কেন? একটু পরে তোমাকে আমি দেখাবো যে, আচ্ছা এখানে তোমরা যদি একটু খেয়াল করো, তোমরা জাস্ট একটু এমনি জাস্ট ক্যালকুলেশন করো তো, এখানে 3/97 দাও। 3/97 ইন্টু 360/30, 360/30 করছো, ইন্টু 100 কত আসো? 36 দশমিক সামথিং। হ্যাঁ, তার মানে কি 100 টাকায় 36 দশমিক সামথিং %, মানে আমার 100 টাকায় কত টাকা? তাহলে এই যে এইটাই বের হয়েছে, ঠিক না? কনসেপ্ট বুঝতে পারছি? এবার আসো ফর্মুলাতে এখন আলোচনা শেষ করে নিই, আমি জাস্ট তোমার লজিক বুঝালাম যে 30 টাকা কেমনে কি কাহিনী হয়েছে। এইবার আসো অ্যাকচুয়ালি ফর্মুলা কেন এই ফরমেশনে আসলো সেটা একটু বুঝে। এটা বোঝার জন্য আমাদের জায়গা লাগবে, এটা বুঝে একটু। আচ্ছা নিচে লিখবো, নিচে জায়গা আছে না? আচ্ছা দেখো, তাহলে নিচে লিখি, আমি একটু খেয়াল ঠান্ডা মাথায় বুঝো। আমি 100 টাকা পরিশোধ করার কথা করব, কিন্তু আমি বলছি কি যে আমি যদি 100 টাকা পরিশোধ না করি কত পার্সেন্ট বাড়তে পারবো? মানে আমি 100 টাকা পরিশোধ তো করতেছি না, যদি করতাম 10 দিনের মধ্যে তাহলে কত টাকা পাইতাম? তাহলে আমি 97 টাকা পে করতাম। এখন এই 97 টাকা যে আমি পে করব, এর ব্যয় বের করবো না? 97 টাকার উপরে 3 টাকা বাড়তে আসবে। কথা বুঝি না, আবার বুঝি। ধরো আমি যদি এই বার্তাটা নিতাম, তাহলে কত? 97 টাকা নিতে পারতেছি না, তাহলে 97 টাকার উপর 3 টাকা হবে, মানে 97 টাকার ব্যয় কত টাকা? 3 টাকা না? এই কথা বুঝছো? 100 টাকার ব্যয় 3 টাকা না কেন? কারণ আমি তো এই 10 দিনের মধ্যে 3% বার্তা পাইতাম, তাহলে বার্তা যদি নিতেছি না, তার মানে আমি আমার সুযোগটা হারাইতেছি, 100 টাকা থেকে 3 টাকা বার্তা পাইতেছি না। তাহলে আমি কত টাকা মানে পরিশোধ করতে হবে আমার, তাকে মানে কত টাকার উপরে কাহিনী হইতেছে আমাদের? 97। এই 97 টাকার উপরে আমার কি 3 টাকা পে করা লাগবে না? মানে 97 টাকার উপরে ব্যয় করো 3 টাকা। কথা বুঝতে পারছি? তাহলে এই জন্য আমি কি করতেছি, 100 - 3, আর এই 3 টাকা হলো কি আমার ব্যয় নাম, এই 3 টাকার উপরে বসালাম। এতটুকু কথা বুঝছেন? এই এতটুকু আমাদের মেইনলি কি ব্যয় আসছে, কি আসছে? ব্যয় অলরেডি চলে আসছে, কিন্তু এটা কি ইয়ারলি আছে? উত্তর হলো না। কেন ইয়ারলি নাই? কারণ এখানে তো ইয়ারলি না, এটা তো দিনে দেওয়া আছে। তো দিনটাকে আমাদের ইয়ারলিতে বের করতে হবে। তাহলে এখন ইয়ারলি যদি বের করতে হয়, 1 বছর কত দিন? এখন 360 দিন। তাহলে এরকম আমি 40 থেকে 10 দিন, কারণ 10 দিন তো আমি দিন তো বাদতেই পাইতাম, তো ব্যয় বের করতাম না। তো 10 দিন বাদ দিলাম, তাহলে কতদিন থাকে? 30 দিন। তাহলে এই 360 দিন যদি খেয়াল করো, 360 দিন ডিভাইড বাই 30 করতে কত আসে দেখো তো? হ্যাঁ 30 কত আসে? 12। তার মানে এই যে সুদটা, এই যে সুদটা যে বেরিয়েছে, এটা কতবার দিতে হবে আমাকে? 12 বার দিতে হবে। তো 12 বার এখানে কত আসে দেখো তো আমাকে? 97 ডিভাইড বাই কত আসে? 0.030। এবার দেখো এই দুটো যদি গুণ করি তাহলে কত আসে? 0.36, 37 সামথিং। আচ্ছা 37 আর কত? বলো 3 6 3 7। আচ্ছা 1 1 আর লাগবে না। এবার এটা তো আমাদের পার্সেন্টেজে নেই, আমাদের ব্যয় অলওয়েজ কি আসবে? ব্যয় 1 বছরে কাউন্ট করবো, এবং এটা অবশ্যই কি কিসে আসবে? পার্সেন্টেজে আসবে। কথা বুঝতে পারছি? যদি আমরা যে কোনো টাকার সাথে এটাকে কাউন্ট করতে পারি। কথা বুঝতে পারছি? তাহলে এর জন্য আমাদের কি করতে হবে? এখানে পার্সেন্টেজ আনার জন্য 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে কত আসে? বুঝতে পারছে? এবার দেখো এই যে কন্ডিশনটা করলাম, এই প্রত্যেকটা পার্ট কি বুঝতে পারছে? এবার দেখো এই উপরে যে বসে সেটা কি আমাদের? 3%, মানে এইটা হলো কি আমাদের? এই যে এই মানটা, এই যে এই মানটা কি আমাদের? এটা হলো নগদ বার্তার মান, সিডিআর। এটা 100টা কি আমাদের? 100 টাকা, নট মুখস্থ 100। 100 টাকা কেন করছি? কারণ এই সিডিআর এর মানটা কি করছি আমরা, মানে টাকায় রূপান্তর মানে পূর্ণ মানে নিছি। তো পূর্ণ মানে নিলে পার্সেন্টেজ কিন্তু 100টা, এই জন্য 100 টাকা থেকে আমরা সিডিআর এর মানটা কি করব? লেস করব। কথা বুঝতে পারছি? এতটুকু করলে আমাদের এই আমাদের যে সূচক ব্যয়টা এটা বের হয়ে যায়, কিন্তু এই ব্যয়টা তো বার্ষিক না, তো বার্ষিকে রূপান্তর করতে হবে। বার্ষিকে রূপান্তর করার জন্য আমরা কি করলাম? 360 দিন নিয়ে আসলাম। ফর্মুলায় কেন 360 দিন আসলে বুঝতে পারছি? কারণ এটা তো বার্ষিকে নাই, বার্ষিকে রূপান্তর করতে হবে। তো বার্ষিকে রূপান্তর করলাম।
এখন এটা আমাদের কতদিন পর পর হইতেছে, দেখলাম 30 দিন পর পর। এই 30 দিনকে আমি ডাইরেক্ট 30 লিখতে পারতাম, না লিখে কি করতেছি, যে ক্রেডিট পিরিয়ড থেকে ডিসকাউন্ট পিরিয়ডকে আমরা কি করলাম, বাদ দিলাম। বাদ দেওয়ার পর এতটুকু আমাদের বার্ষিক আসলো, কিন্তু রূপান্তরিত কিসে, পয়েন্টে আছে। এই পয়েন্টটাকে আমাদের কি পার্সেন্টেজ রূপান্তর করতে হবে, এর জন্য 100 দিয়ে গুণ করছি। দেখো এই যে ফর্মুলার যে কনসেপ্ট এন্ড লজিক, এই দুই জায়গায় যে আলোচনা করলাম, বুঝতে পারছেন না, বুঝতে পারি ফর্মুলা মুখস্থ করা লাগে। হ্যাঁ ফয়সাল, বুঝতে পারছি। আচ্ছা ঠিক